ভোরের নরম কুয়াশা ধানের পাতায় লেগে আছে। গ্রামের গরিব কৃষক রফিক খালি পায়ে মাঠে নেমে শীষগুলো দেখে আর বুকের ভেতর চাপা হিসাব কষে। এই জমিটা তো প্রাণ খুলে চাষ করলাম, তবু ধান দেখে মনে হচ্ছে ঘরে তুললেও কতদিনই বা চলবে। সার কিনতে ধার, বীজ কিনতে ধার, সেচের জন্যও ধার। ফসল উঠলে আগে মহাজনের মুখ, তারপর নিজের হাড়ি। আরে রফিক ভাই, ভোরে ভোরে এমন মুখ কালো করে দাঁড়িয়ে আছো কেন? ধান তো একেবারে মন্দ দেখাচ্ছে না। দূর থেকে সবই ভালো লাগে করিম, কাছে এলে বোঝা যায় শীষে দানা কম আর ঘরে মজুতও প্রায় শেষ। আমার অবস্থাও খুব আলাদা না, কিন্তু তুমি গতবারের ধানও তো সামলে খরচ করেছিলে না? সামলেছিলাম যদি অসুখ না আসত। ছেলের জ্বর, ওষুধ, তারপর বৃষ্টিতে এক পাশের জমি নষ্ট, সব মিলে হাত ফাঁকা। ভগবান ভরসা। এই মৌসুমটা যদি একটু ভালো যায়, হয়তো টেনে তোলা যাবে। ভরসা তো আছেই, কিন্তু ভরসা দিয়ে তো গোলা ভরে না। পেটের আগুন হিসাব মানে না। আজ বাজারে যাচ্ছি, শুনলুম জমিদারের বাড়িতে লোক লাগবে। তুমি কাজটা নেবে নাকি? কাজ যদি সৎ হয় নেব, কিন্তু দিনরাত খেটে শেষে যদি মুঠো ভাতও না জোটে, তখন মানুষ কি ভাববে বলো? ওই ভাবনাটাই সামলাও। কষ্ট মানুষকে বাঁকায়, কিন্তু ভাঙলে বিপদ। জানি, তবু কখনো কখনো মনে হয় একটু বেশি যদি থাকতো, শুধু একটু বেশি। মাঠ থেকে ফেরার পথে রফিক গোলার সামনে থামে। বাঁশের গোলার ভেতর তলানি দেখা যায়, আর সেই ফাঁকা শব্দ তার দুশ্চিন্তাকে আরও বড় করে তোলে। এ তো প্রায় শেষ, আর 2 সপ্তাহ গেলে চাল ধার করতেই হবে। তুমি এলে? এত ভোরে গোলার সামনে দাঁড়িয়ে কি দেখছো? যা আছে তা তো তোমার চোখ এড়ায় না। দেখছি আর ভাবছি, এইটুকু ধান, ওইটুকু জমি, আর মাথার ওপর এত দেনা। ভেবে যদি চাল বাড়ত, আমি তোমাকেই বসিয়ে ভাবাতাম। আগে হাত মুখ ধুয়ে এসো, হাঁড়িতে অল্প ভাত বসিয়েছি। অল্প ভাত? কালও তো অল্প ছিল, আজও অল্প। অল্প না বললে কি বেশি হয়ে যাবে? চাল মেপে দিতে দিতে হাত কেঁপে যায়। ছেলেটা খেয়েছে? না, বসে আছে চুপচাপ। তোমার জন্য অপেক্ষা করছে, যেন তুমি এলে হাঁড়িতে ভাত বেড়ে যাবে। এভাবে আর কত? মানুষ কি শুধু ধৈর্য খেয়ে বাঁচে? না, কিন্তু অধৈর্য খেলে মানুষ ভুলও করে। তোমার চোখটা আজ ভালো লাগছে না রফিক? চোখে ঘুম নেই, মনে শান্তি নেই, ভালো লাগবে কি করে? রান্নাঘর ছোট, কিন্তু অভাবের শব্দ সেখানে বড়। পাতলা ভাত নাড়তে নাড়তে আমেনা মুখ লুকোয়, আর নাবিল চুপ করে বাবা মায়ের কথা শোনে। মা, আজ ভাতের সঙ্গে লবণ থাকবে তো? থাকবে বাবা, একটু লবণ আছে, আর কাঁচামরিচও অর্ধেকটা কেটে দেব। অর্ধেকটাই দিলেই হবে, তুমি আর বাবাও খাবে। না রে, তুই আগে খা। বড় হলে অনেক খাটতে হবে, শক্তি দরকার। আমি বড় হয়ে তোমার মতো মাঠে নামবো না বাবা। আমি এমন কাজ করব যাতে তোমাকে আর ধার করতে না হয়। এত ছোট মুখে এত বড় কথা কে শিখিয়েছে? কেউ না। তুমি রাতে ঘুমাও না, আমি শুনি। মা হাঁড়ি নামিয়ে চুপ করে বসে থাকে, আমি দেখি। বাচ্চার সামনে এসব কথা বলতে নেই। ওর মন ছোট, কিন্তু কষ্ট ধরতে দেরি হয় না। আমি কি চাই ও শুনুক? কিন্তু ঘরের দেয়ালও এখন অভাব লুকোতে পারে না। বাবা, আমাদের গোলা কি একদিন ভরে যাবে? একেবারে ওপরে পর্যন্ত যাবে, যদি ভগবান চান, আর যদি ভাগ্য একবার আমাদের দিকেও তাকায়। শুধু ভাগ্য না, মনও ঠিক রাখতে হয়। মানুষ যখন খুব খালি হয়ে যায়, তখন ভুল জিনিসও ঠিক মনে হয়। তুমি কি ভাবছো আমি কিছু ভুল করব? আমি ভাবছি তোমার কষ্টটা যেন তোমাকে নিজের মতো না রাখে, সেই ভয়টাই বড়। বাবা, তুমি রাগ করো না, আমি কম খেতে পারি। ওই কথা আর মুখে আনবি না। বাপ বেঁচে থাকতে ছেলে কম খেয়ে থাকবে, এটা আমি শুনতে চাই না। তাহলে আজই কিছু ঠিক করতে হবে। বাজারে যাও, কারো সঙ্গে কথা বলো, কাজ খোঁজো, কিন্তু মন শক্ত রেখো। রোদ উঠতেই বাজারে ভিড় বাড়ে। রফিক কাজের খোঁজে আসে, কিন্তু তার কানে দামের কথা, ধার শোধের কথা আর টাকার ঝনঝন শব্দ বেশি বাজে।
রফিক, চাল নেবে? তবে খাতায় আর বেশি লিখতে পারবো না, আগেরটাও বাকি আছে। জানি সুনীল ভাই, আজ নিতে আসিনি, শুধু দামটা শুনলাম। দাম আবার বেড়েছে। গরিবের হাঁড়ি এখন আগুনে ওঠার আগেই শুকিয়ে যায়। কথাটা মিথ্যে না। শুনেছিস জমিদার বাড়িতে নাকি পুরনো গুদাম পরিষ্কার হবে? কয়েকদিনের কাজ, মজুরি নাকি খারাপ না। গুদাম পরিষ্কার কবে থেকে? কাল সকাল থেকে। তবে লোক কম নেবে, যার দরকার বেশি সেই আগে যাবে। দরকার বেশি কার সেটা কি মুখ দেখে বোঝা যায়? মুখ দেখে না, কিন্তু ভিড় দেখে বোঝা যায়। সবাই এখন টাকার গন্ধ পেলে ছুটছে। জমিদার বাড়ির গুদামে নাকি অনেক পুরনো শস্য, পুরনো জিনিসও আছে। কেউ কেউ বলে ভেতরে দামি জিনিস লুকোনো থাকে। দামি জিনিস গুদামে? আরে, গ্রামের লোকের কথা, কে জানে সত্যি কিনা। তবে বড় লোকের ভেতরের ঘর, গুদাম, এসব নিয়ে গল্প তো থাকেই। গল্প শুনে লাভ নেই, কাজ পেলে কাজ করিস, মজুরি নিয়ে বেরিয়ে আয়। ওই বাড়ির দিকে বেশি তাকানো ভালো না। কাজটাই দরকার। দরকার সবারই, কিন্তু দরকারের চেয়ে লোভ বড় হলে মানুষ নিজের ক্ষতি নিজেই ডেকে আনে। লোভ? পেটের দায়কে লোভ বলবে? পেটের দায় আলাদা রফিক, কিন্তু মানুষের চোখ কখন কোনো সীমা পেরোয় সেটা সে নিজেও টের পায় না। আমি সীমা চিনি, এখন শুধু একটা সুযোগ চাই। দিন ফুরোতে উঠানের আলো ম্লান হয়। রফিকের হাতে কিছু নেই, কিন্তু মাথায় নতুন খবর আছে। জমিদার বাড়ির গুদামে কাজের সুযোগ, আর সেই সুযোগের আড়ালে অদ্ভুত এক টান। কাজের কিছু হলো? তোমার মুখ দেখে বুঝতে পারছি পুরো খালি হাতে ফেরোনি। কাল ভোরে জমিদার বাড়িতে লোক নেবে, গুদাম পরিষ্কার, বোঝা টানা, ঝাড়পোছো, যা দেয় করব। কয়েকদিনের কাজ হলেও ঘরে একটু স্বস্তি আসবে। বাবা, তাহলে কাল ভাত একটু বেশি হবে? কালই না হোক, খুব শিগগির হবে। আমি চেষ্টা করব। চেষ্টা করবে, ঠিক আছে, কিন্তু একটা কথা মনে রেখো, বড় লোকের বাড়ির জৌলুস দেখে নিজের অভাবকে আরও বড় করো না। তুমি বারবার এমন বলছো কেন? কারণ অভাবী মানুষের চোখে চকচকে জিনিস খুব তাড়াতাড়ি ঢুকে যায়, তারপর মনকে ঠেলে দেয়। আমি কাজ করতে যাচ্ছি, চুরি করতে না। আমি সেই কথাই তো চাই, কাজের ঘাম নিয়ে ফিরো, অন্য কিছু নিয়ে নয়। বাবা, জমিদার বাড়ি কি খুব বড়? বড়, অনেক বড়। উঁচু দালান, বড় উঠান, আর নাকি বিশাল গুদামও আছে। সেখানে কি অনেক ধান আছে? আমাদের গোলার চেয়েও অনেক বেশি? এত বেশি যে দেখে তোর মাথা ঘুরে যাবে। সেই জন্যই বলছি, দেখে শুধু কাজটা মনে রেখো। অন্যের ভরা গোলা দেখে নিজের মন খালি করো না। যদি মানুষ সারা জীবন খালি গোলা দেখে, একদিন না একদিন ভরা গোলা চাইবেই। চাওয়ায় দোষ নেই, দোষ শুরু হয় যখন মানুষ ভাবে যেভাবেই হোক পেতেই হবে। উঠানে নীরবতা নামে। নাবিল মাটিতে যে গোলা এঁকেছিল তার ভেতর ছোট ছোট দাগ টানে, যেন চাল ভরছে। রফিক সেই ছবি দেখে চুপ করে থাকে, আর দূরে জমিদার বাড়ির দিকের আকাশে কাক উড়ে যায়। বাবা, তুমি কাল গেলে আমার জন্য একটা গল্প নিয়ে আসবে, বড় বাড়ির গল্প। গল্প? হ্যাঁ, হয়তো গল্পই নিয়ে ফিরব। কিন্তু রফিকের মনে তখন শুধু গল্প নয়, আরেকটা জিনিসও ঢুকে গেছে, ভরা গুদামের ছবি। আর সেই ছবি তার জীবনের পথ বদলে দেবে কিনা তা এখনো কেউ জানে না। রফিকের হাত তখনও বস্তার মুখে, কিন্তু এক নিমিষে ছোট্ট শিখা মোটা জিভের মতো লাফিয়ে উঠে কাঠের দেওয়াল চাটতে শুরু করে। এ কি? না না, এত বড় হয়ে গেল কেমন করে? সে তাড়াতাড়ি বস্তা ফেলে দেয়। ধোঁয়া ঘন হয়ে চোখ জ্বালিয়ে দেয়, নাকে মুখে তীব্র পোড়া গন্ধ ঢুকে কাশি তুলতে থাকে। কাশ কাশ, দরজা, আগে দরজা দিয়ে বেরোতে হবে। রফিক হাত বাড়িয়ে পথ খোঁজে। আগুনের লাল আলো অন্ধকারে কাঁপতে কাঁপতে চালের সারি, বাঁশের খুঁটি আর দরজার ফাঁককে ভৌতিক করে তোলে। কেউ আছে? না, থাকলেও এখন ডাকতে পারবো না, আগে বাঁচি।
কাঠ ফাটার শব্দে রাতের নীরবতা ভেঙে যায়। রফিক কাশতে কাশতে দরজার দিকে ছুটে যায়, কাঁধ দিয়ে ধাক্কা মেরে বাইরে বেরিয়ে পড়ে। হা হা ভগবান, ভেতরে আগুন ধরে গেছে। বাইরে এসে সে হাঁপাতে হাঁপাতে পেছন ফিরে তাকায়। গুদামের ভেতর লাল আলো কাঁপছে, যেন অন্ধকারের বুকের মধ্যে কেউ রাগে নিঃশ্বাস ফেলছে। আমি কি করলাম, আমি কি করলাম? তার কানে তখন শুধু আগুনের শব্দ নয়, আমেনার কথা বাজতে থাকে। দোষ শুরু হয় যখন মানুষ ভাবে যেভাবেই হোক পেতেই হবে। না, এটা আমি চাইনি। আমি শুধু শুধু দেখতে এসেছিলাম। কিন্তু মাটিতে পড়ে থাকা আধখোলা বস্তা আর গুদামের বাড়তে থাকা আগুন তাকে মিথ্যা বলতে দেয় না। কয়েক পা দৌড়ে গিয়ে রফিক থামে। পালাবে না লোক ডাকবে, এই দুয়ের মাঝে তার বুক ধক ধক করতে থাকে। যদি এখন পালাই কেউ দেখবে না, কিন্তু আগুন তো থামবে না। আর যদি চিৎকার করি সবাই জেনে যাবে আমি এখানে ছিলাম। আগুন আরেক দফা শব্দ করে ওঠে। ছাদের ভেতর শুকনো বাঁশের শিখা লেগে নীলচে লাল ঝলক দেখা দেয়। না, মানুষ বাঁচানো আগে। গুদামের পাশে তো গোয়ালও আছে। আগুন, আগুন! কেউ আছেন? গুদামে আগুন! তার গলা প্রথমে কাঁপে, তারপর জোর পায়। নিস্তব্ধ উঠোনে শব্দ প্রতিধ্বনির মতো ফিরে আসে।